আজকের এই আলোচনায় আমরা জীববিজ্ঞানের একেবারে গোড়ার কথায় চলে যাব, মানে একদম মূলে। আর সেটা হলো জীবদেহের গঠন। চলুন আমাদের সবার শরীরে লুকিয়ে থাকা জীবনের এই ক্ষুদ্রতম এককের অসাধারণ জগতে একটা ডুব দেওয়া যাক। তো আলোচনাটা শুরুই করা যাক একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে। এই যে এত উদ্ভিদ, এত প্রাণী, সবার মধ্যে মিলটা কোথায়? ঠিক কোন জিনিসটা তাদের সবাইকে জীবন্ত করে তোলে? এর উত্তরের মধ্যেই কিন্তু জীববিজ্ঞানের আসল রহস্যটা লুকিয়ে আছে। হ্যাঁ, উত্তরটা হলো কোষ। আচ্ছা, সহজ করে ভাবুন তো। কোষ হলো জীবনের ইট। যেমন হাজার হাজার ইট জুড়ে একটা বড় বাড়ি তৈরি হয়, ঠিক তেমনি কোটি কোটি কোষ মিলেই কিন্তু আমাদের এই শরীরটা তৈরি হয়েছে। আর এই দারুণ জিনিসটা প্রথম যিনি দেখেছিলেন তিনি হলেন বিজ্ঞানী রবার্ট হুক, সেই ১৬৬৫ সালে একটা কর্কের পাতলা টুকরোর মধ্যে দিয়ে। বেশ, আজকের আলোচনায় আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট ঝলক দেখে নিই। আমরা প্রথমে জানব কোষকে কেন জীবনের মূল একক বলা হয়। তারপর দেখব কোষের প্রধান প্রকারভেদগুলো কি কি। উদ্ভিদ আর প্রাণী কোষের মধ্যে কি কি পার্থক্য আছে সেটাও জানব। এরপর কোষের ভেতরের অঙ্গাণুগুলোর সাথে পরিচিত হব, আর সবশেষে দেখব কিভাবে এই ছোট ছোট কোষগুলো মিলে একটা পুরো জীবদেহ তৈরি করে ফেলে। চলুন তাহলে শুরু করা যাক। এবার চলুন বিষয়টার একটু গভীরে যায়। সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? একটা চোখে দেখা যায় না এমন ব্যাকটেরিয়া থেকে শুরু করে বিশাল নীলতিমি কিংবা হাজার বছরের পুরনো বটগাছ, সবার জীবনের মূল ভিত্তি কিন্তু ওই একটাই জিনিস, কোষ। এটা যেন জীবনের একটা ইউনিভার্সাল ব্লুপ্রিন্ট। এই যে বিশাল কোষের জগৎ, এদেরকে কিন্তু প্রধানত দুটো বড় দলে ভাগ করা যায়। আর এই ভাগটা করার মূল ভিত্তি হল তাদের নিউক্লিয়াসের গঠন, মানে কোষের ব্রেনটা কেমন। এই একটা পার্থক্যই কোষের দুনিয়াটাকে দুটো আলাদা ভাগে ভাগ করে দিয়েছে। দেখুন, নামগুলোর মধ্যে কিন্তু এদের আসল পরিচয়টা লুকিয়ে আছে। যেমন প্রোক্যারিওটিক বা আদিকোষ। এখানে প্রো মানে হল আদিম আর ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, তার মানে এদের কোনো সুগঠিত নিউক্লিয়াস নেই। অন্যদিকে ইউক্যারিওটিক বা প্রকৃত কোষ। এখানে ইউ মানে হল প্রকৃত, তাই এদের একটা সুন্দর পর্দা দিয়ে ঘেরা গোছানো নিউক্লিয়াস থাকে। আচ্ছা, তাহলে এদের মধ্যে মূল পার্থক্যগুলো কি কি? দেখুন, আদিকোষ আকারে অনেক ছোট হয়, আর এদের ভেতরের অঙ্গাণুগুলো সব ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, কোনো পর্দা দিয়ে ঢাকা থাকে না। আর অন্যদিকে প্রকৃত কোষগুলো আকারে বেশ বড় আর অনেক বেশি গোছানো। এদের মধ্যে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়ার মতো অঙ্গাণুগুলো সব নিজের নিজের পর্দায় মোড়া থাকে। উদাহরণ হিসেবে বলতে গেলে ব্যাকটেরিয়া হলো আদিকোষ, আর আমরা মানে উদ্ভিদ আর প্রাণীরা সবাই কিন্তু প্রকৃত কোষ দিয়েই তৈরি। এবার প্রকৃত কোষের জগতেও কিন্তু দুটো প্রধান চরিত্র আছে। একটা হলো উদ্ভিদ কোষ আর অন্যটা প্রাণী কোষ। বিশেষ করে অষ্টম শ্রেণীর জন্য এই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলুন এই দুই ধরনের কোষের মধ্যে কি কি মিল বা অমিল আছে সেটা একটু ভালো করে দেখে নেওয়া যাক। টেবিলটা দেখলেই বোঝা যাচ্ছে সবচেয়ে বড় পার্থক্যটা হলো কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের বাইরে একটা খুব শক্ত দেয়াল থাকে, যা প্রাণী কোষে একদমই নেই। আবার দেখুন, উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, আর এই প্লাস্টিডের মধ্যেই থাকে ক্লোরোপ্লাস্ট, যার জন্য গাছ নিজের খাবার নিজে বানাতে পারে। অন্যদিকে প্রাণী কোষে সেন্ট্রোজোম নামের একটা অঙ্গাণু আছে, যা কোষ বিভাজনের সময় খুব দরকারি একটা ভূমিকা নেয়। এটা আবার উদ্ভিদ কোষে থাকে না। তাহলে প্রশ্ন হলো, এই পার্থক্যগুলো এত জরুরি কেন? কারণ এই গঠনগত পার্থক্যগুলোই কিন্তু তাদের কাজের ধরনটা ঠিক করে দেয়। যেমন কোষপ্রাচীর থাকার কারণেই উদ্ভিদ শক্তপোক্ত হয়, ঝড় বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে পারে। ক্লোরোপ্লাস্টের জন্যই গাছ সবুজ হয় আর শালক সংশ্লেষ করে আমাদের জন্য অক্সিজেন তৈরি করে। আর ওদিকে সেন্ট্রোজোমের জন্যই প্রাণীকোষ ঠিকঠাক বিভাজিত হতে পারে। চলুন এবার কোষের ভেতরে একটা সফর করা যাক। কোষের ভেতরে যে সাইটোপ্লাজম নামের তরলটা থাকে, তার মধ্যে ছোট ছোট অনেক অংশ ভেসে বেড়ায়। এদেরকেই বলে অঙ্গাণু। আর প্রত্যেকটা অঙ্গাণুর কিন্তু একটা নির্দিষ্ট কাজ আছে। ব্যাপারটা ঠিক যেন একটা ব্যস্ত কারখানার আলাদা আলাদা মেশিনের মতো। তো প্রথমেই যার সাথে পরিচয় করা যাক, সে হল নিউক্লিয়াস। একে বলা হয় কোষের মস্তিষ্ক বা কন্ট্রোল সেন্টার। কেন? কারণ এই নিউক্লিয়াসই কোষের সব কাজ নিয়ন্ত্রণ করে।
মানে কোষটা কখন ভাগ হবে, কি প্রোটিন তৈরি করবে, এই সব নির্দেশ আসে কিন্তু এই নিউক্লিয়াস থেকেই। এরপর আসছে মাইটোকন্ড্রিয়া। এই নামটা তো সবারই খুব পরিচিত, কারণ একে বলা হয় কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস। আমরা যে খাবার খাই সেই খাবারকে ভেঙে শক্তি তৈরি করার কাজটাই করে এই মাইটোকন্ড্রিয়া, আর সেই শক্তি দিয়েই কোষ তার সমস্ত কাজ চালায়। আর এই যে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দেখা যাচ্ছে, এরা হলো রাইবোজোম। এদেরকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি। আমাদের শরীরের বেড়ে ওঠা থেকে শুরু করে প্রায় সব গুরুত্বপূর্ণ কাজের জন্য যে প্রোটিন লাগে তা তৈরি হয় কিন্তু এই রাইবোজোমে। তাই আকারে একেবারে ছোট হলেও এদের কাজটা কিন্তু বিশাল। বেশ, আমরা তো কোষ আর তার ভেতরে নানা অঙ্গাণু সম্পর্কে জানলাম, কিন্তু প্রশ্নটা হলো, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি আণুবীক্ষণিক কোষ, এরা কিভাবে একসাথে মিলেমিশে একটা সম্পূর্ণ জীবদেহ তৈরি করে? এর পেছনে কিন্তু একটা দারুণ গোছানো পদ্ধতি বা অনুক্রম কাজ করে। দেখুন ব্যাপারটা কিভাবে হয়। প্রথমে একই রকম কাজ করে এমন অনেকগুলো কোষ মিলে তৈরি করে কলা বা টিস্যু। তারপর বিভিন্ন ধরনের কলা একসাথে জুড়ে গিয়ে তৈরি হয় একটা অঙ্গ, যেমন আমাদের হৃৎপিণ্ড বা ফুসফুস। আবার এরকম বেশ কয়েকটা অঙ্গ একসাথে মিলে তৈরি করে একটা তন্ত্র, যেমন শ্বসনতন্ত্র বা পরিপাকতন্ত্র। আর সবশেষে এই সব তন্ত্র মিলেই তৈরি হয় আমাদের এই পূর্ণাঙ্গ জীবদেহ। ভাবা যায় জীবন কতটা সুসংগঠিত। এই পুরো আলোচনাটার শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসেই। একটা মাত্র কোষ, যা আমরা খালি চোখে দেখতেই পাই না, তার ভেতরে একটা গোটা শহরের মতো জটিল কাজকর্ম চলছে। তাহলে কি জীবনের আসল রহস্যটা, প্রকৃতির সবচেয়ে বড় বিস্ময়টা এই ক্ষুদ্র এককের মধ্যেই লুকিয়ে আছে? ব্যাপারটা কিন্তু সত্যিই ভাবার মতো, তাই না?